স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। দেশে গোল্ডেন রাইসের অনুমোদন ও চাষ নিয়ে বিতর্ক, স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা পরিবেশবাদীদের। সাবেক আইজিপি ও সেনাপ্রধান, কাউকে সুরক্ষা দেবে না সরকার, সাফ জানালেন কাদের। আমাদের দেশের প্রচলিত আইন অন্যায় যে করবে তাকে শাস্তির কাছে সমর্পণ করে। গাজায় ইসরায়েলি হামলায় 50 ফিলিস্তিনি নিহত, এ পর্যন্ত রাফা ছেড়েছে 8 লাখের বেশি মানুষ। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। গোল্ডেন রাইস জিনগত রূপান্তর বা জেনেটিক্যালি মডিফাইড নতুন জাতের ধান। বাংলাদেশের অনুমোদন ও চাষ নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। পরিবেশবাদীরা বলছেন গোল্ডেন রাইসে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, যা কৃষকের অধিকার ক্ষুণ্ণ করবে। তবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বলছে এসব অভিযোগের ভিত্তি নেই। কৃষক সহ প্রায় সবার কাছেই খুব জনপ্রিয় একটি ধানের নাম হচ্ছে ব্রি 29, যে ধানের ভেতরে ভুট্টার জিন ঢুকিয়ে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে উদ্ভাবন করা হয়েছে নতুন এক জাতের ধান, যার নাম গোল্ডেন রাইস। এখন এই গোল্ডেন রাইস বাংলাদেশে অনুমোদন তথা চাষ নিয়ে দেখা দিয়েছে বিতর্ক, কিন্তু কেন? জিনগতভাবে রূপান্তর, ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন সমৃদ্ধ গোল্ডেন রাইস ধানের চাল হবে সোনালী বর্ণের। এর অনুমোদন নিয়ে বিরোধিতা করছেন কৃষি ও পরিবেশবাদীরা। ধান এক ধরনের উদ্ভিদ আর ভুট্টা আরেক ধরনের উদ্ভিদ, দুটোর জিন যখন যাচ্ছে শুধু কি সে বিটা ক্যারোটিন দিয়েই ক্ষান্ত হয়ে বসে থাকবে, আর কি কোনো পরিবর্তন করবে না? এবং এরকম হলে যেটা দেখা গেছে মানে প্রাণী গবেষণা হলো যে ইমিউনিটি সিস্টেমের উপর বড় ধরনের একটা এফেক্ট হয়, এমনকি বার্থ ডিফেক্ট হয়। অসংখ্য জাতের ধানের এই দেশে গোল্ডেন রাইস অনুমোদনের সময় এখনো আসেনি বলে মনে করেন কেউ কেউ। ধান উৎপাদনে যদি স্বয়ংসম্পূর্ণ হই আমরা, তাহলে এখন প্রোডাকশনের দিক দিয়ে গোল্ডেন রাইসের কোনো প্রয়োজন এখানে নাই। টিল নাও এটা কিন্তু ফার্মার্স লেভেলে এখনো পৃথিবীর কোনো দেশেই যেতে পারে নাই। ফিলিপিন্সে চেষ্টা করেছিল, সেটা এখন বন্ধ হয়ে গেছে। সো এই অবস্থায় আমাদের চিন্তা করতে হবে যে আদৌ আমাদের প্রয়োজন আছে কিনা এখন গোল্ডেন রাইসের, এবং থাকলেও সেটা কোন স্পেক্টসে আমরা নিব। তবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর দাবি, দীর্ঘদিনের গবেষণার ফলে গোল্ডেন রাইস এর পরিবেশগত ও স্বাস্থ্য ঝুঁকির কোনো প্রমাণ মেলেনি। এটার মধ্যে কোনো স্বাস্থ্য ঝুঁকি থাকার মতো কোনো উপাদান নেই যেটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বা কিংবা পরিবেশের উপর প্রভাব ফেলতে পারে। এটা কোম্পানির সাথে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা কৃষক, এটার জন্য যারা এটা গবেষণার সাথে জড়িত তারা এটার জন্য কোনো স্বত্বাধিকার চার্জও কিন্তু তারা বলে নাই। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে গোল্ডেন রাইসের অনুমোদনকে ইতিবাচকভাবেই দেখছেন কৃষি অর্থনীতিবিদরা। আজকে যারা জেনেটিক্যালি মডিফাইড অর্গান নিয়ে প্রশ্ন তুলছেন, তারা কিন্তু হাইব্রিড রাইস নিয়েও প্রশ্ন উত্থাপন করেছিলেন, এবং তার আগে তারা উচ্চ ফলনশীল জাত নিয়েও প্রশ্ন উত্থাপন করেছিলেন, কিন্তু তাদের সেই প্রশ্ন ধোপে টেকে নাই। মাঠ পর্যায়ে গোল্ডেন রাইস ধানের চাষাবাদে পুরোপুরি প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ অথবা ধান নদী খাল, এসবই আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য, যার সঙ্গে জড়িত আমাদের খাদ্যাভ্যাস এবং পুষ্টি। সেজন্যই গোল্ডেন রাইস অথবা অন্য যে কোনো ধানই হোক না কেন, গুরুত্বপূর্ণ এই খাদ্যের বিষয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ সবার। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। জামালপুরে ধান কাটার শ্রমিকের সংকট দেখা দিয়েছে। বেশি মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না, এতে সময় মতো ধান কাটাতে পারছেন না চাষিরা। বড় জমিতে দক্ষিণা বাতাসে দোলা খাচ্ছে সোনালী ধান, চলছে ধান কাটা ও মাড়াই উৎসব। এই আনন্দের মাঝেও শ্রমিক সংকট দেখা দেয় সময় মতো ধান কাটা যাচ্ছে না। এক মণ ধানের দামেও মিলছে না একজন শ্রমিক। এবার কামলা মেলা, সারের দাম বেশি, বিষের দাম বেশি, কিনলে আমাদের পোস্ট আছে না, আমাদের বাজার বানাই দেন না। ধানের দাম হইল 800 থেকে 850, আর কামলার বেতন হইল 800 থেকে 1000, 1100, 1200। জেলায় বড় জমিতে প্রতি বিঘা ধান কাটা ও মাড়াইয়ের জন্য শ্রমিকদের দিতে হচ্ছে 4500 টাকা। বাজারেও ধানের ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক। যে পরিমাণ ওদের চড়ার এর মধ্যে কাজ করি, যেমন 700-800 টাকা আঙ্গুর পোষায় না। ধানের সাথে মনে করেন ধানের আবাদের মধ্যে যে সার বিষের সমস্ত কামলার দাম বেশি, কারেন্ট বিল, বিদ্যুতের দাম বেশি, মেশিন ভাড়া বেশি লাগতেছে।
স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন, কৃষকদের ব্যয় কমানোর জন্য নিয়মিত কাজ করে যাচ্ছেন তারা। উৎপাদন খরচ কমানোর জন্য কৃষকদেরকে সমলয় আবাদ করার চেষ্টা করেছি, যেন তারা কম্বাইন হারভেস্টার দিয়ে ফসলটি কর্তন করতে পারে, যেন তাদের অন্তত উৎপাদন খরচটা অনেকাংশে কমাতে পারে। সরকারিভাবে ধান ক্রয় শুরু হলে ন্যায্য দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন এই কর্মকর্তা। দীপ্ত, বার্তা কক্ষ। গাজীপুরের শ্রীপুরে এক কৃষক তার ধান খেতে নিপুণ কৌশলে ফুটিয়ে তুলেছেন ভালোবাসার প্রতীক। সবুজ আর বেগুনি ধান রোপণ করে জমিতে চমৎকার নকশা ফুটিয়ে তুলেছেন তিনি। অসাধারণ এই দৃশ্য মুগ্ধ করছে সবাইকে। গাজীপুরের শ্রীপুর উপজেলার বেকাহারা গ্রামে কৃষক এনামুল হকের ধান ক্ষেত। চারপাশে সবুজের সমারোহ, বোরো ধানে ভরে গেছে মাঠ। ক্ষেতের মাঝখানে সবুজ আর বেগুনি ধান লাগিয়ে মানবদেহের হৃৎপিণ্ডের প্রতীকী চিহ্ন ফুটিয়ে তুলেছেন এনামুল। এটা পরিবেশটা অনেক সুন্দর, এসে মানে খুবই ভালো লাগছে। আমরা ফ্যামিলির সাথে ঘুরতে এসেছি। প্রতি বছর নিজের ক্ষেতে ভিন্ন কিছু করেন এনামুল। মানুষকে আনন্দ দিতে ভালো লাগে তার। ধান ব্যবহার করা হয়েছে বঙ্গবন্ধু ধান এবং বেগুনি ধান। 10-12 বিঘা জমি করি, এর মধ্যে আপনার এই আধা বিঘা জমির মধ্যে আমি অন্যরকম মানুষরা যেন দেখতে আসে এরকম একটা কিছু করবার চেষ্টা করি। কৃষকরা এমন ব্যতিক্রমী উদ্যোগ নিতে চাইলে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। প্রতিনিয়ত সহযোগিতা করছি, ওনার সমস্যা হলে আমরা সেটা সমাধানও করে দিচ্ছি। এর আগে ধান খেতে মা ও বাংলাদেশের মানচিত্র ফুটিয়ে তুলেছেন এনামুল হক। দীপ্ত, বার্তা কক্ষ। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় গ্রেপ্তারকৃত জিহাদ হাওলাদারকে নিয়ে গভীর রাত পর্যন্ত কলকাতা জুড়ে তল্লাশি চালিয়েছে পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশ। আজ তাকে বারাসাত আদালতে তোলা হবে। এর আগে বৃহস্পতিবার বনগাঁও অঞ্চলের গোপালনগরে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েন জিহাদ। পুলিশের বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত জিহাদ বাংলাদেশের নাগরিক এবং পেশায় একজন দক্ষ কসাই। তিনি অবৈধভাবে মুম্বাইয়ে বাস করছিলেন। পরিকল্পনা অনুযায়ী সংসদ সদস্যকে হত্যার পর মরদেহ কয়েক টুকরো করা হয়। সেই দেহাংশ উদ্ধারে কাজ করছে পশ্চিমবঙ্গ পুলিশ। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের অপরাধের ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো সুরক্ষা দেওয়া হবে না, এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সদ্য প্রয়াত সাবেক সংসদ সদস্য মানু মজুমদারের কফিনে শ্রদ্ধা জানিয়ে দলীয় কার্যালয়ে তিনি বলেন, যেই অপরাধ করুক তাকে শাস্তি পেতে হবে। সাবেক সেনা ও পুলিশ প্রধানের কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে কিনা এমন প্রশ্নে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অপরাধীদের শাস্তি পাওয়ার বিষয়ে সরকার সৎ সাহস দেখিয়েছে কিনা তাই গুরুত্বপূর্ণ। আবরার ও বিশ্বজিৎ হত্যাকাণ্ডের উদাহরণ টেনে তিনি বলেন, ছাত্রলীগের কর্মী হয়েও কেউ পার পায়নি। তিনি সাবেক আইজিপি আর সাবেক সেনাপ্রধান। আমাদের দেশের প্রচলিত আইনে অন্যায় যে করবে তাকে শাস্তির কাছে সমর্পণ করে। এখানে কোনো প্রকার সরকারের কাউকে প্রোটেকশন দেওয়ার বিষয় নেই। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় চলমান ইসরায়েলের বর্বর হামলায় আরও অন্তত 50 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ ভূখণ্ড জুড়ে চালানো পৃথক হামলায় তারা নিহত হন। গাজার মধ্যাঞ্চল রাফাহ ও জাবালিয়া বিমান ও স্থল হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি হামলার জেরে এখন পর্যন্ত রাফা ছেড়ে পালিয়ে গেছেন 8 লাখের বেশি ফিলিস্তিনি। শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানায় বার্তা সংস্থা আল জাজিরা। দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে হামাসের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের ব্যাপক লড়াই চলছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। গাজায় ইসরায়েলের হামলা বন্ধের বিষয়ে হেগে স্থানীয় সময় শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত আইসিজের রায় দেওয়ার কথা রয়েছে।
ভারতে চলমান লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটাভুটি হবে আগামীকাল। এ দফায় পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর সহ 7 রাজ্যের 57টি নির্বাচনী এলাকায় ভোট গ্রহণ করা হবে। এবারও পশ্চিমবঙ্গে থাকছে তারকার লড়াই। ভারতের দীর্ঘ লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ বাকি আর 2 দফা। শনিবার হতে যাচ্ছে ষষ্ঠ ধাপের ভোট। শেষ ধাপে 1 জুন ভোটের পর 4 জুন জানা যাবে কোন দল আসছে ক্ষমতায়। 7 ধাপের সব ধাপেই নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গে। এ ধাপেও রয়েছে তারকাদের ভাগ্য নির্ধারণ। তাদের মধ্যে আছেন অভিনেতা দীপক অধিকারী, যিনি দেব নামেই বেশি পরিচিত। এছাড়াও হিরণ্ময় চট্টোপাধ্যায় হিরণ ও অভিনেত্রী জুন মালিয়াও রয়েছেন। দেব ও জুন মালিয়া দুজনেই রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আর হিরণ বিজেপির প্রার্থী। দেবের প্রতিদ্বন্দ্বী হিরণ আর জুন মালিয়ার বিপক্ষে লড়ছেন রাজনৈতিক নেত্রী অগ্নিমিত্রা পাল। তৃণমূলের দুজনেই এবার বেশ শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন। ভোট শুরুর আগেই চরম উত্তেজনা বিরাজ করছে পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে। বিজেপির অভিযোগ, বুধবার গভীর রাতে নন্দীগ্রামে তাদের এক নারী কর্মীকে কুপিয়ে হত্যা করেছে তৃণমূলের সন্ত্রাসীরা। নন্দীগ্রাম তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সেখানে বিজেপির হেভিওয়েট প্রার্থী কলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং তৃণমূল কংগ্রেসের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। 7 দফায় 543টি আসনে ভোট গ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হবে বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশে নির্বাচন। নাদিরা জাহান, দীপ্ত বার্তাকক্ষ। টি-20 হারের পর সেঞ্চুরির রেকর্ড গড়ার পাশাপাশি এবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াইট ওয়াশের লজ্জার দুয়ারে দাঁড়িয়ে বাংলাদেশ দল। শনিবার সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে তারা। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 9টায়। এরই মধ্যে সিরিজ হারানো বাংলাদেশের টি-20তে সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট ভক্তরা। পারিব না কথাটি বলিও না, আর কেন পারিবে না তাহা ভাবো একবার। 5 জনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কিনা পারো করো যত না বার, একবার না পারিলে দেখো শতবার। এভাবে দেখতে দেখতে আর খেলতে খেলতে টি-20তে হারের রেকর্ড সেঞ্চুরি করে ফেললো বাংলাদেশ। এতে কালী প্রসন্ন ঘোষ হয়তো তার লেখা নিয়ে পরলোক থেকে কষ্টই পেতে পারেন। যুক্তরাষ্ট্রের কাছে টানা 2 ম্যাচ হারের কষ্ট কি বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কম হচ্ছে? আইসিসির পূর্ণ সদস্য বাংলাদেশকে যে রীতিমতো নাকানি চুবানি খাওয়াচ্ছে সহযোগী দেশটি। আমাদের আবেগটা বা ভালোবাসা না থাকে আমরা কখনোই এইসব খেলা দেখতাম না, বাট দেশের প্রতি মায়া, একমাত্র মায়ার কারণে আমরা খেলাটা দেখি, নাহলে কোনো খেলোয়াড়ের প্রতি আমাদের অতটুকু কনফিডেন্সও নেই। আমার মনে হয় তাদের আইনের আওতায় আনা উচিত। তারা যা করে বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলতেছে তারা। পাবনেরও এখানে হয়তো নেক্সট বিশ্বকাপ, এখন সাইডে আর শুধু বর্তমান কি চলে এখানে রুদ্ধি। এটা আমাদের শিক্ষা সফর, মায়ের দোয়া টিকেট টিম শিক্ষা সফর, মায়ের দোয়া টিকেট টিম মানে শিক্ষা সফর। দ্বিতীয় টি-20তে টসের সময় আরেক ঘটনা জন্ম দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক। প্রথম ম্যাচ হারের পর দলে 2 পরিবর্তনের বিষয়টি জানলেও তারা খেলছেন সেটি বেমালুম ভুলে গেছেন। Two changes, Tanzit Sakib and I can remember. জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারের মতে মানসিক বিপর্যয় রয়েছে পুরো দল, তার প্রতিফলনই দেখছে গোটা বিশ্ব। বিফোর ওয়ার্ল্ড কাপ আমরা চিন্তা করেছিলাম যে আমরা ইউএসএর সঙ্গে ভালো প্রিপারেশন যাব, বিশ্বাস নিয়ে গিয়েছিলাম। এবার প্রথম যে বাংলাদেশ টিম খুব নেগেটিভ ফ্রেম মাইন্ড নিয়ে গিয়েছে, তো ওইটার জন্য একটা মাইন্ড সেট আপ থাকে, তো ওইটার জন্য বাংলাদেশ ভালো ক্রিকেট খেলি নেই। আর এমন না যে ওরাও এক্সট্রা অর্ডিনারি খেলেছে, আমরা খুব বাজে খেলেছি বিদায় আমরা হেরেছি। বড় সিনিয়র প্লেয়ার অল অ্যাবাউট হচ্ছে যে মেন্টর হিসাবে কাজ করবে, কিন্তু যতই যে বলুক সেটা যেই হোক, যদি আপনি নিজে প্রফেশনাল লেভেলে আপনি একটা প্রক্রিয়ার মাধ্যমে এখানে আসছেন, আপনি যদি নিজে স্ট্রং না থাকেন, আপনি যতই মানুষ সাইকিস্ট হোক, পাপন ভাই বলুক, হাতুরা বলুক, ইটস নট কাউন্টেড। পরাজয় ডরে না বীর, কিন্তু টি-20তে টাইগারদের পরাজয় তালিকা এতই লম্বা ও লজ্জাজনক হচ্ছে যে বীরত্ব গাথা খুঁজে পাওয়া দরকার। তবুও ভক্তদের প্রত্যাশা ঘুরে দাঁড়াবে বাংলাদেশ দল। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে গোল্ডেন রাইসের অনুমোদন ও চাষ নিয়ে বিতর্ক, স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা পরিবেশবাদীদের। সাবেক আইজিপি ও সেনাপ্রধান, কাউকে সুরক্ষা দেবে না সরকার, সাফ জানালেন কাদের। এবং গাজায় ইসরায়েলি হামলায় 50 ফিলিস্তিনি নিহত, এ পর্যন্ত রাফা ছেড়েছে 8 লাখের বেশি।
এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।